That is a very interesting thing, honestly. One of your audience is the Prime Minister of this country. You know, the most intimidating part about performing in front of the Prime Minister is you are literally witnessing যে স্টেজের ঠিক পেছনে there are armed men standing behind you. Okay. And they are ready to engage anytime, Right. provided they find any security threat to the Prime Minister. Right. Okay, that is a very intimidating thing Right. to be performing on stage with a Right. man behind you with a gun. Right. Okay. Right. আমার কাছে অ্যাজ এ মিউজিশিয়ান আই হ্যাভ নো পলিটিক্যাল কালার। আমার কাছে যায় আসে অনলি ইফ দ্য অডিয়েন্স ইজ এনজয়িং মাই মিউজিক, অ্যান্ড সেটা যখন দেখতে পাচ্ছি যে এরকম মানে কয়েকজন গ্যালাক্সি অফ stalwarts in front of অ্যাবসলিউট you. গ্যালাক্সি অফ মানে পলিটিক্যাল স্টার্স। ওয়েলকাম টু মাই ক্যারিয়ার মাই চয়েস পডকাস্ট। আজকে আমাদের যিনি গেস্ট তার ইন্ট্রোডাকশন দেওয়ার আগে একটা ইন্টারেস্টিং অ্যাসপেক্ট ডিসকাস করতে চাই, যে কম্পিউটার সায়েন্স পড়াশোনা করার পর একজন ভালো সিতারিস্ট হওয়া যায়, সেটা কিন্তু আজকের গেস্ট পরিচয় দিয়ে দিয়েছে, প্রমাণ করে দিয়েছে ইনফ্যাক্ট। তো ওয়েলকাম কল্যাণ মজুমদার, নমস্কার। ওয়ান অফ দ্য ফাইনেস্ট সিতারিস্ট অফ হিস জেনারেশন। আপনি দেশে বিদেশে বিভিন্ন কনসার্টে পার্টিসিপেট করেছেন এবং পারফর্ম করেছেন। আপনার যে জার্নিটা, আপনার যে স্টোরি, সেটা মাই ক্যারিয়ার মাই চয়েসের দর্শকদের জন্যে একটা অসাধারণ ইন্সপায়ারিং স্টোরি হবে। কারণ ছোটোবেলা থেকে শুরু করব, আপনি কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করেছেন, কিন্তু আজকে আপনি লিডিং সিতারিস্ট। To be very specific, I didn't choose to be a sitarist. ওকে, It was already decided before my birth. আমি Right. সেতার বাদক হচ্ছি। সেটার কথা করছি। বাবা নিজে সেতার বাদক, অগত্যা ছোট থেকেই সেতার দেখে বড় হয়েছি আমি একদম। যখন আমার 1.5-2 বছর বয়স, বাবা একটা ছোট্ট এইটুকু একটা সেতার কাস্টম মেড, সেটাতে খুব একটা সাউন্ড যে বেরোয় ভালো তা নয়, কিন্তু সেরকম একটা সেতার আমার হাতে তুলে দেয়। এবার সেটা নিয়ে আমি মোটামুটি খেলার ছলেই ঘাঁটাঘাঁটি করতাম। তো I grew a bond with the instrument. Right. And it was never a conscious choice to become a sitar player. Okay. Formally, I started learning around at the age of 3.5. So, তখন থেকেই ever since I have never thought of any other thing as a profession. Although যেটা আপনি বললেন, yes, computer science নিয়ে পড়াশোনা, তো দ্যাট ইজ আ ভেরি ইন্টারেস্টিং পার্ট অফ মি, যে ছোটো থেকেই আই হ্যাড আ ভেরি মানে আই হ্যাড আ ন্যাক ফর কম্পিউটার সায়েন্স। আই লাভড কোডিং, আই লাভড লাইক বিল্ডিং ডিফারেন্ট স্টাফ, অ্যান্ড চলতে থাকতো আমার মধ্যে। তো বাই দ্য টাইম আই ওয়াজ এন্ডিং দ্য স্কুল 11-12-এ, আমার মোটামুটি major part of my syllabus for the college bachelor's degree on computer science was complete. ওকে, So because I had a very a keen interest in the subject. Okay, so that's when I realized যে probably it would be better for me to get into computer science because আমাকে পড়াশোনা কম করতে হবে। ওকে, দ্যাটস এ ইন্টারেস্টিং অ্যাসপেক্ট। Yeah. মানে এটা কোনো প্যারেন্টাল প্রেশার ছিল না, No. এটা চয়েস বাই ইয়োরসেলফ। Absolutely my own choice. My own choice. Absolutely my own choice, given that আমার কম্পিউটার সায়েন্স ভালো লাগে অ্যান্ড ইউ আর ওয়েল প্রিপেয়ার্ড। and I am well prepared. আর পড়াশোনা করতে হবে না বেশি, আমার বেশি পড়াশোনা করতে অন্য হবে না। সাবজেক্ট নিয়ে পড়লে হয়তো। একদমই তাই, আমার সময় বেশি লাগতো। I could give less time to my sitar. রাইট। That is one thing that I had Right. in mind. But then কলেজে উঠে দেখলাম it's a different story altogether. ওকে, So আমার মাথায় আসেনি কোনো দিন যে শুধু কম্পিউটার সায়েন্স পড়লে হবে না, সঙ্গে আরও দুটো সাবজেক্ট পড়তে হবে অ্যান্সিলারি সাবজেক্ট হিসেবে। হ্যাঁ। তো but somehow you manage. somehow I managed. Right. I always balanced my music and academics in the way যে one was a kind of
a rest from the other. যখন আই গট টায়ার্ড অফ স্টাডিং আমি মিউজিক নিয়েছিলাম, যখন আই গট টায়ার্ড অফ মিউজিক আমি পড়াশোনা করেছি তখন। রাইট, And ওয়েল ব্যালেন্সড। yeah, that is the perfect balance that occurred to me. আমি নিজে চুজ করিনি এই ব্যালেন্সটা, ইট occurred to me যে অটোমেটিক্যালি হয়ে গেছে somehow. And I'm really glad that I pursued computer science now. One thing regarding that is that helped me a lot with the modern technology. যে এখন গান বাজনাটাও তো টেকনোলজির সঙ্গে অনেকটা জুড়ে গেছে, 100%। তো সেই ক্ষেত্রে হয়তো সেটাও আমায় অনেক হেল্প করেছে। অ্যাবসলিউটলি, মানে এখন তো আর সেই যুগ নয়, 80-র দশক নয়, একেবারে এখন অনেক কিছুই আইটি কন্ট্রোল করছে, কম্পিউটার That is very কন্ট্রোল true. করছে, সেটা ভয়েস মডুলেশন থেকে শুরু করে যে কোনো জিনিসে ইট ক্যান বি আ ভেরি ইউজফুল টুল। That is very true. And that is where I would like to mention, যে even in college, I am a student of St. Xavier's College, কলকাতা। তো সেখানে যখন পড়াশোনা করতাম, another thing that helped was my association with other people who are also interested in music. কালচারালি ইনক্লিনেশন আছে। একেবারেই তাই। The cultural inclination of the other students and certain professors, that helped me a lot. মানে Right. that gave me a boost that probably I required. A boost in morale, like the morale. That's Right. what I would say. Because as a musician, we always feel that quote unquote এখনো বলা হয় এটা alternative career যেহেতু, তো there are a lot of challenges involved. A lot কেন of মেজরলি এটা একটা, অনেকে বলে ফ্রিল্যান্সিং, it is. ইট ইজ আ ফ্রিল্যান্সিং, মানে কোনো নির্দিষ্ট ইনকাম সোর্স নেই, That is very পারফর্ম true. করতে হবে, সিজনাল পারফরমেন্স অনেক হাই, যেরকম এখন ইজ ইয়োর সিজন টাইম, এই That is correct. উইন্টার টাইমটা। That is correct. এবং যেহেতু কোনো নির্দিষ্ট রেভিনিউ সোর্স নেই, আর্নিং সোর্স নেই, তাই না লোকে বলে দিস ইজ অ্যান অল্টারনেটিভ ক্যারিয়ার অপশন। That is true. রাইট, কিন্তু আমরা দেখেছি যে যারা কমপ্লিটলি ফোকাস করে এই সেক্টরে, তারা কিন্তু এখান থেকেই তাদের লাইভলিহুডটা বার করতে পারে। That is very true. Right. And কথাটা হচ্ছে এখানেই যে নির্দিষ্ট কোনো ইনকাম সোর্স হয়তো বলছি আমরা নেই, কিন্তু যেটা আছে ইফ ইউটিলাইজড প্রপারলি দ্যাট ক্যান বি আ রিয়েলি গুড সোর্স। আরেকটাও তো ইম্পর্ট্যান্ট অ্যাসপেক্ট, যে স্কিলটাও প্রত্যেক দিন স্কিলটা আপগ্রেড করতে করতে যেতে হবে, Yes. প্র্যাকটিসে থাকতে লাগবে, ইউ হ্যাভ টু বি প্রিপেয়ার্ড এনাফ। এই প্রফেশনে প্রিপেয়ার্ডনেস ইজ ইকুয়ালস টু অপরচুনিটি। দ্যাট ইজ ট্রু। অ্যান্ড সেখানে এই জিনিসটা আমি বলবো যে দ্য প্রফেশন is very similar to any freelancing profession where you are not static with your knowledge. রাইট, যেখানে প্রত্যেকটা সময় আমি নতুন কিছু শিখছি, নতুন কিছু জানছি, অ্যান্ড হয়তো নতুন কিছু নিজে থেকে তৈরি করছি। অ্যান্ড দ্যাট ইজ দ্য মোস্ট বিউটিফুল পার্ট অ্যাবাউট মাই প্রফেশন অ্যাজ এ মিউজিশিয়ান, অ্যাজ এ সিতার প্লেয়ার, যে I am not mentally stagnant. And that is a really good thing and a খুব বড় ব্যাপার আমার জন্য, যে the তথাকথিত boredom of profession never sets in. Never sets in because you're always creating something new. You're always getting a new experience. You're always going to a new place. You're always getting a new audience. You're always getting going in front of a place or people who are expecting something new from the thing that you did the previous day. So you're always thinking of what to do the next day. And wherever and whenever you have something to look forward to, you're always good with it. আর আপনার বাবা তো এই ফিল্ডে অ্যাজ এ ওয়েল নোন এস্টাবলিশ নেম, দর্শককে যদি, এবং আমি মনে করি উনিই আপনার প্রথম গুরু, উনিই আপনার প্রথম শিক্ষাগুরু। একেবারেই তাই। রাইট। আমার বাবা পণ্ডিত শুভজিৎ মজুমদার, তো এটা আমার খুবই বড় ভাগ্য যে আমি এরকম একটা পরিবারে জন্মগ্রহণ করতে পেরেছি যেখানে আমি ছোট থেকেই গান বাজনার মধ্যে বড় হয়েছি। যদিও
ফ্যামিলিতে বাবাই প্রথম প্রফেশনাল মিউজিশিয়ান। তার আগেও গান বাজনার সঙ্গে আমাদের পরিবার অনেক দিন ধরেই, মানে অনেক সেঞ্চুরি ধরে যুক্ত বলতে পারি। মানে আমি শুনেছি, যেহেতু যা হয় আর কি, পুরনো জমিদার পরিবারে যা হয়, যে ওই আগেকার দিনে সব ওস্তাদরা পণ্ডিতরা এসে বাড়িতে থাকতেন, তারা গান বাজনার চর্চা চলতো, একটা মাহফিল বসতো, একটা মেহফিল। মানে টু আ পয়েন্ট আমি একদম নাম করে বলতে পারি, ওস্তাদ আশিক আলী খাঁ সাহেব, মানে মুস্তাক আলী খাঁ সাহেবের বাবা, ইনফ্যাক্ট মুস্তাক আলী খাঁ সাহেব নিজে, তারপর এদিকে পণ্ডিত নিখিল ঘোষ, মানে পণ্ডিত নয়ন ঘোষের বাবা, বা এরকম আমি মানে অনেকে জারিনা বেগম, উনি নাচ করতেন, মানে যে যিনি, তারপর মানে এরকম প্রচুর মিউজিশিয়ানস আমাদের বাড়িতে আসা যাওয়া রেগুলার ছিল। তাদের থ্রু দিয়ে গান বাজনাটা আমাদের ফ্যামিলির মধ্যে ছিল। টু আ পয়েন্ট যে আপনি নিশ্চয়ই শুনে থাকবেন পণ্ডিত অমিয় রঞ্জন বন্দ্যোপাধ্যায়, তার বাবা, উনি আমাদের বাড়িতে এসে, মানে আমার ঠাকুমাকে উনি সেতার শেখাতেন। ওকে। তো দ্যাট ইজ something very unique that I had in my family. ইভেন মানে আমাদের কীর্তনের বিরাট বড় নাম আপনি জানবেন নিশ্চয়ই, যে নবদ্বীপ চন্দ্র ব্রজবাসী, উনি আমাদের বাড়িতে থাকতেন। ওকে। হ্যাঁ, তো একটা মিউজিক্যাল আপব্রিঙ্গিং ছোটবেলা থেকেই ছিল, Absolutely. একটা এনভায়রনমেন্ট ছিল, অ্যান্ড দ্যাট হেল্প মি আ লট। অ্যান্ড সেই ক্ষেত্রেই সেখান থেকে আমি আবার ব্যাক টু দ্য টপিক, যে বাবা আমাকে ছোট থেকে কোনোদিন ফোর্স করেনি যে গান বাজনাটা নিতেই হবে, বাট হোয়াট হি ডিড ওয়াজ লাইক স্লোলি ফেড ইট ইন টু মি, রাইট। অ্যান্ড দ্যাট ওয়াজ দ্য বিগেস্ট হেল্প দ্যাট হি ডিড এভার। তার কারণ হচ্ছে, ফোর্সিভলি কোনো জিনিস বসিয়ে দিলে তার প্রতি একটা অনীহা চলে আসতে পারত, কিন্তু সেই জিনিসটা আমার কোনোদিন আসেনি, বিকজ হি স্লোলি ফেড দ্যাট মিউজিক ইন টু মি। বিকজ সামওয়্যার ইনসাইড ইউ দেয়ার ওয়াজ আ মিউজিশিয়ান ইনসাইড, আ সিতারিস্ট, প্রবাবলি। যেটা একদম এটা কারেক্ট। মানে প্যারেন্টিং, যেহেতু আমি ক্যারিয়ার কোচ, প্যারেন্টিংয়ে এটা আমরা সবসময় বলে থাকি প্যারেন্টসদেরকে, কোনো কিছু ফোর্স করা যাবে না বাচ্চাদের উপর, বিকজ এভরি সিঙ্গেল হিউম্যান বিং হ্যাজ এ ডিফারেন্ট ডিএনএ। ভেরি ট্রু। আমি যদি ডক্টর হই, আমি কোনোদিন বলতে পারবো না যে আমার ছেলে কিংবা মেয়েকে যে তোমাকে ডক্টর হতে হবে, কিন্তু স্লোলি অ্যান্ড স্টেরিলি সাবজেক্টের সঙ্গে যদি আমি তাকে ইন্ট্রোডিউস করি, সেখান থেকে যদি তার ডিএনএর মধ্যে কোনো ফ্র্যাকশন অফ পার্সেন্টেজও যদি ওইটার দিকে ইনক্লিনেশন হয়ে যায়, তাহলে অটোমেটিক্যালি শি উইল অ্যাডাপ্ট দ্যাট, যেটা আপনার বাবা করেছে আপনার সঙ্গে। মানে টু অ্যান এক্সটেন্ট, যে কলেজের পরে, হ্যাঁ, মানে when I was in college, I was already a performing musician. আমি তখন সব জায়গায় কিন্তু বাজাচ্ছি। এটাই আমরা শুনবো, প্রথম পারফরমেন্স, মানে প্রথম ব্রেক থ্রু, এটা কি মানে একা হয়েছিল না বাবার সঙ্গে জয়েন্টলি হয়েছিল কোনো পারফরমেন্স? আমাদের এই যে ইন্ডাস্ট্রিটায় ব্রেক থ্রু মোমেন্টটাকে এক্স্যাক্টলি আইডেন্টিফাই করা হয়তো সম্ভব নয়, রাইট। কিন্তু যদি বলেন প্রথম পারফরমেন্স, হ্যাঁ। দ্যাট ইজ এ ভেরি ইন্টারেস্টিং স্টোরি। আমি তখন আমার 6 বছরও বয়স নয়, 6 বছর বয়স হতে 10 দিন বাকি। দ্যাট ইজ দ্য স্টোরি স্টার্টস দেয়ার। অ্যান্ড আমার পারফরমেন্স ছিল প্রথমবার কলকাতার খুব নামি একটা অডিটোরিয়ামে, জিডি বিড়লা সভাঘর। ওকে, ঠিক আছে। তো ইট ওয়াজ কোয়াইট আ বিগ অনুষ্ঠান, খুব বড় একটা কনসার্ট ছিল রিগার্ডিং, মানে এটা আমি বলতে পারি এইভাবে, যে অনেক স্টলওয়ার্ডস তার মধ্যে ছিলেন। দ্য ফার্স্ট আইটেম ছিলাম আমি, অ্যান্ড লাস্ট আইটেম ওয়াজ পণ্ডিত বুধাদিত্য মুখার্জি। ওকে, ঠিক আছে। সো ইট ওয়াজ এ হিউজ প্রেশার ফর আ জাস্ট অ্যাবাউট টু বি 6 years old kid. Yes. So সেখান থেকে আমি I was not even prepared. আমি গল্পটা এইভাবেই শুনেছি যে যেদিন অনুষ্ঠানটা হওয়ার কথা তার 1 মাস আগে যিনি অর্গানাইজার, তিনি বাবাকে ফোন করে বলেন যে আপনার ছেলে বাজাবে এখানে। অ্যান্ড বাবার কাছে শুনেছি বাবা খুব টেনশনে পড়ে গেছিল। তার কারণ হচ্ছে যে হি ওয়াজ নট প্রিপেয়ার্ড ইনাফ টু লেট মি পারফর্ম।
ওকে বিকজ আমাদের জগতে এটা একটা হয়ে থাকে যে আন্ডার প্রিপেয়ার্ডনেস ইজ দ্য ওয়ার্স্ট থিং দ্যাট ইউ ক্যান হ্যাভ মানে ফার্স্ট ইমপ্রেশন হচ্ছে লাস্ট ইমপ্রেশন। absolutely Right. your first stroke হ্যাঁ ever on a stage হ্যাঁ that matters a lot রাইট and সেক্ষেত্রে বাবা was not confident enough to put me up there রাইট but well যেহেতু it was a big opportunity he said yes of course and ওই এক মাস মোটামুটি আমি খাওয়া দাওয়া ভুলে গেছিলাম এরকম যা শুনেছি রাইট যে বাবা আমাকে সারাদিন রেয়াজ করিয়েছিল রাইট practicing day and night and going on the stage that was that evening যে স্টেজটা ছিল আমি তখন এতটাই ছোট আই কুডেন্ট গেট অন টু দ্য স্টেজ মাই সেলফ রাইট কেউ নিয়ে মানে গিয়ে আমাকে রীতিমতো কোলে করে স্টেজের ওপর বসিয়ে দেওয়া হয় হ্যাঁ জাস্ট তুলে দেওয়া হয় অ্যান্ড হাতে সেতারটা হাতে ধরিয়ে দেওয়া হয় ঠিক আছে অ্যান্ড আই প্লেড ফর জাস্ট অ্যারাউন্ড 5 to 6 minutes Okay. ইটস অ্যান অ্যাবসলিউটলি বেয়ার মিনিমাম পারফরমেন্স ঠিক আছে বাট ফ্ললেস। আই ডোন্ট নো অ্যাবাউট দ্যাট পার্ট আমার কিছু মনে নেই অনেস্টলি আমি যাই পুরোটাই শোনা গল্প আমার বাবার কাছে শোনা অ্যান্ড দ্য ইন্টারেস্টিং থিং হ্যাপেন্ড আফটার দ্যাট যে দের ওয়াজ দিস রিপোর্টার ফ্রম একটা নাম করা কাগজ হ্যাঁ ঠিক আছে তো সেখান থেকে দিস রিপোর্টার কেম অ্যান্ড ওয়ান্টেড টু হ্যাভ আ টক উইথ মি রাইট যে at the age of 6 this boy is performing at a big stage so we need to give him a bit of a review or something like that an right. appreciation হ্যাঁ সে রীতিমতো ব্যাপারটা হয় যে জিডি বিড়লা সভাঘরের সামনে একটা there's a long corridor সে আমার পেছনে দৌড়চ্ছে আর আমি দৌড়ে পালিয়ে যাচ্ছি আচ্ছা this happened for 15 minutes রাইট ঠিক আছে আনটিল এই ভদ্রমহিলা she got tired বাবার কাছে গিয়ে আমার একটা ছবি চাই Right. অ্যান্ড বাবা আমাকে প্রথমে এই কথাটা যখন পরে বলেছিল দেন হি ওয়াজ লাইক যে আমি কতটা মানে বোকা ছিলাম হ্যাঁ। যে দিস দিস রিপোর্টার কামিং টু মি মিডিয়া চেস করছে and chase you're করছে, running পালিয়ে away। যাচ্ছি। যেটা সবাই মানে মিডিয়াকে ফেস করতে চায় ঠিক আছে মানে আমি কতটা বোকা ছিলাম মানে সো দিস ইজ অ্যান ইন্টারেস্টিং স্টোরি যে আমি মানে এরকমও কাজও করেছি যে আই এম রানিং অ্যাওয়ে ফ্রম দ্য ইন্ডাস্ট্রি রাইট সো ওই দিনকে একটা স্টার ওয়াজ বর্ন সাইলেন্টলি I don't know about the star was born, but definitely a musician was born. মিউজিশিয়ান ওয়াজ বর্ন A musician was definitely born. Right. And that is probably one memory I would really like to relive. রাইট কারণ আমার নিজের তো মনে নেই এই জিনিসটা তো আমি যদি সামনে কোনোদিন দেখতে পারতাম ওই ঘটনাটা ঘটছে আই উড প্রবাবলি বি অ্যামিউজড ইভেন টু দিস ডেট রাইট তো তারপরে যখন বড় হয়ে গেলে Yes. অনেক জায়গায় ইউ হ্যাভ পারফর্মড মানে ন্যাশনাল ইন্টারন্যাশনাল কনসার্ট true. ইউ হ্যাভ পারফর্মড তো এমন কোনো মেজর পারফরমেন্স যেটা ফার্স্ট অ্যাজ এ সোলো সিতারিস্ট ইউ আর পারফর্মিং ইন এ কনসার্ট যেটা খুব মেমোরিতে আটকে আছে। এরকম অনেক কনসার্টই সত্যি বলতে হয়েছে আমি দুটো কনসার্টের জিনিস মানে মেনশন করব দুটো একদম ডায়ামেট্রিক্যালি অপোজিট দুটো স্টোরি ওকে দিস ওয়াজ দিস কনসার্ট ইন বন ইন জার্মানি ওকে a normal performance. It is a very, to me it was a very okay-ish performance. মানে ভালো, it's like ভালো, but probably আমার খুব ভালো লাগছে পারফর্ম করতে এই জিনিসটা হচ্ছে তো after the performance ends normally people expect some applause and then you know the audience goes off and this time what happens is the audience keeps on applauding for more than almost 7 to 8 minutes আমি স্টেজে বসে আছি আই ডোন্ট নো হোয়াট টু ডু আমি রীতিমতো জাস্ট অডিয়েন্সের দিকে না জাস্ট হাঁ করে তাকিয়েছি সেটারটা আমার সামনে রাখা আফটার দ্য পারফরমেন্স জাস্ট শেষ হয়েছে দ্য অডিয়েন্স সামনে ইট ওয়াজ সামওয়্যার অ্যারাউন্ড 200 পিপল দেয়ার ইন দ্য অডিটোরিয়াম অ্যান্ড কোনোভাবে থামছে না অ্যাপ্লসটা 5-7 minutes 8 minutes Yes, মানে and মানে I looked at my company's tabla player and I just asked him, "Gee, what's going on? মানে what to do now? মানে আমি করবোটা কি এরপর? Should I go out of the stage? Should I just sit here? Should I stand up? I don't know what to do because
this is something that you don't face that often. লোকে 30 সেকেন্ড হার্ডলি applause is okay. That's normal That's what we normal. face. But I think this performance might have connected the soul of the audience. Probably মানে that is one of my most memorable things that ever happened in my life, যে I could touch the soul of 200 people যারা 8 minutes ধরে আমাকে সেই মানে সেই অ্যাপ্রিসিয়েশনটা ফেরত দিয়েছে। কি বাজিয়েছিলে সেখানে? আমার যতদূর মনে হচ্ছে, এক্স্যাক্টলি আমার মনে পড়ছে না, বাট মোস্ট প্রবাবলি ইট ওয়াজ আ রেন্ডিশন অফ রাগ শ্যাম কল্যাণ। হ্যাঁ, তো ইট ইজ ওয়ান অফ মাই ফেভারিট রাগস বাই দ্য ওয়ে, বাট আমি যা বাজিয়েছিলাম দ্যাট ওয়াজ ইমেটেরিয়াল অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম। আমার যেটা মনে হয়েছে, যেটা আমি যে ভালোবাসাটা পেয়েছি তার থেকে, দ্যাট ইজ এভরিথিং টু মি. That is absolutely the most amazing thing that probably happened to me in a long time. The another thing, the other event that I was talking about was absolutely the diametrically opposite thing. Okay. But it's still one of my memorable events. Okay. লোকে নর্মালি এই কথাগুলো দেখবেন বলে না about failures. Okay. But it is one of the most intense feeling that I would say. This was in a concert in Gurgaon. Okay. খুব নাম করা একটি জায়গাটার নাম বলছি না আমি, খুব নাম করা অর্গানাইজার, খুব নাম করা ইভেন্ট, ঠিক আছে। বাট যেদিন আমি পারফর্ম করতে যাই, অফকোর্স দ্যার ইজ অডিয়েন্স, ইউ এক্সপেক্ট দেয়ার টু বি গ্রেট অডিয়েন্স দেয়ার বিকজ ইটস আ গুড ইভেন্ট, গুড প্লেস। আই কাম ইন, গ্রিন রুমে বসে আছি, আমি তখনও কিছু জানি না। অর্গানাইজার এসছে, কথা বলছি, অ্যান্ড আই এম সাপোজ টু গো অন টু দ্য স্টেজ ইন অ্যারাউন্ড 15 minutes টাইম। সো আমি জাস্ট ফাইনাল টিউনিংস অ্যান্ড জাস্ট ওয়ার্মিং আপ। নাও আই গো অন টু দ্য স্টেজ অ্যান্ড সাউন্ড টেস্ট করে এবার দ্য স্ক্রিন ইজ ওপেনিং। সামনে থেকে যে পর্দাটা থাকে সেটা সরে যাবে, অ্যান্ড আই এক্সপেক্ট, নর্মালি যেটা লোক এক্সপেক্ট করে যে হাত সরলে একটা অ্যানাউন্সমেন্টের পরে একটা ছোটো অ্যাপ্লজ হয়, দেন আই গো অন উইথ মাই পারফরমেন্স। দ্য স্ক্রিন ওপেন্স, আই সি নট এ সিঙ্গল সোল দেয়ার। ফাঁকা, ব্ল্যাঙ্ক। An auditorium of capacity of almost 800 with not a single soul. একজনও আসেনি লোকটা, একজনও আসেনি লোক, except for the sound person, the sound engineer and the light engineer. Those are the only two people. না, এটা ইন্টিমেট করলো না যে ইভেন্ট অর্গানাইজ করেছে, ব্যাক স্টেজে বলেনি যে? No. Okay. And that is the very reason I am not giving the name of the organizer. Okay. Because that's a very wrong thing to do in the first Okay. place. You give an idea of what the situation is on the stage normally, but somehow সেটা পাইনি intimation. But you know, তখন আমার বয়সও কম অনেকটা। This was somewhere in around 2014, I guess. So I was just freshly out of school. I was in college. ঠিক আছে, তো it was quite intimidating, honestly, that when you are in front of a blank auditorium, absolutely no one there, you don't know what to do. And that day I learned a lot. That was probably one of the most significant events in my life, that I learned that audience doesn't matter. It is who is on the stage. And As a professional you performed. that's one thing. যে I learned that it is my professional duty, and it is not always about the publicity, the public appreciation. It is about a professional duty that you are entitled to. That আমি এখানে, I have been paid to perform. I am getting a payment. I have to do my duty. And I don't know অন্য কেউ আমার জায়গায় থাকলে সেটা কীভাবে রেসপন্ড করতো এই সিচুয়েশনে, বাট আই প্রবাবলি থট আমি এখানে এসেছি, আমার কাজ এটা, আমি আমার কাজ করব, কাজ করে চলে যাব।
I performed my full duration of 1.5 hours Blanked audience. You to a just blank audience. Just me and my tabla player. আমার সামনে বসে আছে শুধু the sound engineer and the light engineer. Those are the only two. And light engineer একদম হলের পেছনে বসে, sound engineer একদম হলের ধারে বসে। তো আমার সামনেটা পুরো blank. And you're talking about the organizers. There was only 2 people from the organizers representing them sitting in the side stage. Okay? So that was the entire situation. মানে দিস ইজ হোয়াট এ ট্রু প্রফেশনাল হ্যাজ টু বি। Yes, absolutely. এবং এই জন্যেই 2015-তে যখন অল ইন্ডিয়া রেডিও কম্পিটিশন হলো, ইউ ওন দ্যাট প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড। That is it is probably God's blessing that I got it. মানে এই প্রফেশনাল ডেডিকেশনটা ছিল বলেই ইউ রাইজ অ্যান্ড ক্লাইম্ব দি ল্যাডার আপ। এবং মানে এই স্টোরিটা শুনে আমার গুজবাম হচ্ছে নিজের, যে ব্ল্যাঙ্ক অডিয়েন্স, সামবডি ইজ পারফর্মিং। কিন্তু পরবর্তীকালে আপনারা এটা জেনে খুব খুশি হবেন, হি হ্যাজ পারফর্মড ইন ফ্রন্ট অফ the President of India, Prime Minister of India, and some of the Chief Ministers of many states. of course. Right? Of এবং course. এই একটা দুটো আমরা ইভেন্টের কিংবা একটা দুটো কনসার্টের ব্যাপারে, এই যে প্রাইম মিনিস্টার, মানে আমি শুনেছি যে উনি খুব ভালোবাসেন এটা শুনতে। মানে দেয়ার হ্যাজ টু বি অ্যান অডিয়েন্স কানেক্ট অ্যাজ ওয়েল। কেননা এইটা তো আর বলিউড মাসালা সং নয় যে সবাই নাচ করবে। আমিও যখন যাই বাইরে, যখন সুবিধা হয়, যখন কনসার্টে যাই, ইট ইজ জাস্ট মি, দ্য মিউজিক অ্যান্ড মাই সোল পিউরিফিকেশন প্রসেস। যখনই কোনো এরকম কনসার্ট আমি শুনতে যাই, তখন আমি ফোন সাইলেন্ট করে দিই, বিকজ দিস ইজ মোস্ট ডিস্ট্র্যাক্টিং টুল মেড বাই হিউম্যান বিং। ঠিক আছে, Accepted. আমি এটাকে ডিসকানেক্ট করি। এরকম কোনো কনসার্টে যাই, হয়তো সবকটা রাগ আমি বুঝি না, ঠিক আছে, বাট ইট হেল্পস মি টু পিউরিফাই মাই সোল, মাই মাইন্ড অ্যান্ড মাই থিঙ্কিং প্রসেস। তো এর অডিয়েন্স একটা ক্যাটাগরি। এবং আজকে যে বললে গুরগাঁওতেও এরকম কালচারালি ইনক্লাইন্ড অডিয়েন্স আছে, হয়তো ইভেন্টটায় আসতে পারেনি। Yes. মানে এটার জন্য কিন্তু একটা কালচারালি ইনক্লাইন্ড অডিয়েন্স লাগবে। True. এটা কিন্তু সবার হবে না। মানে আজকে যদি আমি একটা অডিয়েন্সের সামনে বাজাই, যে অডিয়েন্স এটাকে কানেক্ট করতে পারবে না, তার মনের মধ্যে এত চঞ্চলতা আছে, সেইটা কোনোদিন অ্যাপ্রিসিয়েট করতে পারবে না, কানেক্ট করতে পারবে না, ধীর স্থিরভাবে বসতেই পারবে না এই অনুষ্ঠানে। এটার জন্য চাই হচ্ছে স্যাক্রিফাইস, ডিট্যাচমেন্ট। তাহলেই এই কনসার্টে পিপল ক্যান বি the real audience. That is very true. And that এই টপিকে আমি একটা কথা বলবো, যে রিগার্ডিং দ্য ক্লাসিক্যাল মিউজিক অ্যান্ড অডিয়েন্স, আমরা অনেক সময় মনে করি যে আমরা এই গান বাজনা, অনেকে বলে আমাকে যে আমরা এই গান বাজনাটা বুঝি না, আমরা শুনতে যাব কেন। আমি তাদের একটা প্রশ্ন রাখতে চাই তাদের সামনে, যে আপনি যে ইডিএমটা শুনতে যাচ্ছেন, সেই ইডিএমটা বোঝেন তো? রাইট। বা আপনি যে বলিউডটা গানটা শুনতে যাচ্ছেন, সেই গানের পেছনে কতটা মিউজিক্যালিটি আছে সেটা বোঝেন তো? রাইট। তাই বোঝা বা না বোঝা এটা খুব একটা ভেগ এক্সকিউজ আমি মনে করি। ইট ইজ অ্যাবাউট দ্য কানেকশন। It's about preparedness. But whether I'm prepared for this type of music or not. Yes. মানে eligibility, আমাদের কর্পোরেট ইন্ডাস্ট্রিতে আমরা বলি eligibility, মানে whether you are eligible to be an audience for this kind of music or not, সেইটা ক্রস চেক করতে হবে। সবাই এলিজিবল হয় না। একেবারেই তাই। অ্যান্ড সেক্ষেত্রেই আমার যেটা মনে হয় যে উই নিড টু পুট দিস মিউজিক ইন ফ্রন্ট অফ মোর পিপল, যাতে পিপল আগে দিয়ে লিসেন টু ইট অ্যান্ড দেন হ্যাভ আ জাজমেন্ট। রাইট। লোকের মাথায় ঢুকে আছে ক্লাসিক্যাল মিউজিক, ইটস নট ফর মি। আগে শুনে দেখুন। You might like it, you might not like it. I have absolutely no problem in you not liking it. But at least give it a try. Give it a try first. না, আমি তোমাকে একটা ইনসিডেন্স বলতে পারি। মানে যেহেতু আমি ক্যারিয়ার কোচ এবং সারা জীবনই লোককে অ্যাডভাইস করে এসেছি, তো আমিও নাম নিচ্ছি না,
বহু বছর আগে আমার কাছে একটা ক্লায়েন্ট আসে, তার ছেলে প্রচণ্ড চঞ্চল, ঠিক আছে, এবং তাকে আমি যখন তার ইন্ট্রোস্পেক্ট করছিলাম তার ক্যারিয়ার জার্নি, তার ফেলিয়ার, সব কিছুর মধ্যে আমার একটা মনে হয়েছিল যে সে মন স্থির রাখতে পারে না, ঠিক আছে, এবং আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি তাকে রেকমেন্ড করেছিলাম প্যারেন্টসকে, ক্লাসিক্যাল মিউজিক শুনতে হবে একে, দিস ইজ মাই প্রেসক্রিপশন। আমি মানে আই এম নট এ প্র্যাকটিসিং সাইকোলজিস্ট, ঠিক আছে, কিন্তু আমি বলেছিলাম যে ওকে যদি প্রত্যেক দিন 1 ঘন্টা আপনারা সবাই মিলে 1 ঘন্টা ক্লাসিক্যাল মিউজিক চালিয়ে লাইট ডিম করে বসিয়ে রাখতে পারেন, ইউ উইল সি হিজ মাইন্ড উইল বি চেঞ্জড, ঠিক আছে, এবং দ্য প্যারেন্টস হ্যাজ ডান ইট। আজকে সে একটা বিশাল অর্গানাইজেশনে টপ ফর্ম্যাটে, ওর মন ধরেই রাখতে পারছিল না। সো এটা আমি অনেককে বলেছি, এই ক্লাসিক্যাল মিউজিক এইটা না সবার জন্যে নয়, যাদের মন প্রচণ্ড চঞ্চল তারা শুনবে মানে হিন্দি বলিউড মিক্স, বিকজ ওখানে কিছু বোঝার নেই, ডাইরেক্ট হিট, এন্টারটেনমেন্ট, গন অফ। কিন্তু এই যে ক্লাসিক্যাল মিউজিক যেটা করে সেটা ইট ইস এ ডিফারেন্ট টাইপ অফ রি-ইঞ্জিনিয়ারিং। এটা কিন্তু সবাই পারে না। মন যদি আমাদের চঞ্চলতা থেকে স্থির জায়গায় নিয়ে আসতে হয়, তাহলেই এই মিউজিকটা কিন্তু বিশাল হেল্প। একদমই তাই। কিন্তু এবার এখানে এটাই পয়েন্ট যে আমরা এখন এই জিনিসটাকে, ক্লাসিক্যাল মিউজিককে মাসের কাছে নিয়ে যাচ্ছি, বাট অরিজিনালি দিস মিউজিক ওয়াজ সাপোজ টু বি আ মেডিটেটিভ মিউজিক, রাইট? It's a connection with divinity, and the core format of classical music still remains that. বাট আমরা এখন চেষ্টা করছি সেই জিনিসটাকে মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার। কতটা সফল হচ্ছি জানি না, কেউ সফল হচ্ছে, কেউ হচ্ছে না কানেক্ট করতে। কিন্তু এই সব কিছুর মধ্যে একটাই জিনিস সেটা সত্যি, সেটা হচ্ছে যে মানুষ আগের থেকে কিন্তু অনেক বেশি আসতে হবে। কারণ এই যুগে, এই যে যুগটায় আমরা আছি, এটা হচ্ছে একদম একটা র্যাট রেস। সবাই দৌড়াচ্ছে, কোথায় দৌড়াচ্ছে, কেন দৌড়াচ্ছে, কিসের জন্য দৌড়াচ্ছে জানে না। এরকম একটা র্যাট রেস সিচুয়েশানে 2006-তে আমি প্রথমবার বোম্বে গেছিলাম, আমার ফার্স্ট টাইম ইন বোম্বে। তো যথারীতি তখন আই ওয়াজ নট এস্টাবলিশড কেরিয়ার কোচ, মানে আমার একদম কেরিয়ারের বিগিনিং টাইমে। তো আমি বোম্বে এয়ারপোর্ট থেকে একটা অটো নিয়েছিলাম আমার হোটেলে যাওয়ার জন্য, ওটা পাওয়া যেত ওখানে। এবং অটো ড্রাইভার যেই গতিতে অটোটা চালাচ্ছিল, ওই 2006-এর কথা বলছি, আমার মনে হয়েছিল এটা ফেরারিকেও হারিয়ে দেবে, ঠিক আছে, যা গতিতে অটো চালায়। এখনও ইনফ্যাক্ট অনেকে যারা অটো চড়ে বোম্বেতে তারা জানে যে তাদের স্পিড অ্যান্ড এভরিথিং। সেই টাইমে আমি ভয় পেয়ে গেছিলাম, তুমি এত জোরে চালাচ্ছ কেন? তো বলছে যে হাম ভাগ রায়, কিধার ভাগ রায় উসকো পাতা নেই। আজকের যুগের প্রজন্ম দৌড়াচ্ছে, কোথায় দৌড়াচ্ছে, কেন দৌড়াচ্ছে, কী তার ডেস্টিনেশন, কী তার গন্তব্য, ওরা জানে না। এই দৌড়ানোটাকে যদি হল্ট করতে হয়, আমার মনে হয় এই ক্লাসিক্যাল মিউজিক ইজ দ্য বেস্ট সলিউশন। দ্যাট ইজ ট্রু। থামাতে পারবে ওদের গতি থামলে কি হবে? ইন্ট্রোস্পেক্ট হবে, আমি ভাবতে শিখবো। দ্যাট ইজ ট্রু। বেসলেসভাবে দৌড়ে তো কোনো লাভ নেই জীবনে। এবার এখানেই একটা কথা হচ্ছে যে পিপল ইন দ্য কারেন্ট জেনারেশন, তাদের অ্যাটেনশন স্প্যান এতটা কমে গেছে, একদম নেই। অ্যান্ড দ্যাট ইজ প্রবাবলি ডিউ টু দ্য ইউজ অফ মোবাইল ফোনস। ইয়েস, অ্যাটেনশন স্প্যান। ইনফ্যাক্ট অ্যাজ এ ক্লাসিক্যাল মিউজিশিয়ান আমরাও মাঝে মাঝে ফিল করি যে ইয়েস, আমাদেরও অ্যাটেনশন স্প্যান কমে যাচ্ছে, প্রবাবলি ডিউ টু দ্যাট। রাইট। বাট সেই ক্ষেত্রে যখন টোটালি ডিসকানেক্ট করে ইউ জাস্ট গেট ইন টু ইউর মিউজিক অ্যান্ড দেন ইউ ডোন্ট ইভেন ফিল হাউ টাইম পাসেস। That is probably one of the most interesting thing about classical music, that it transcends time. টাইমের কোনো হিসেব থাকে না, অ্যান্ড সেখানেই হয়তো অ্যাটেনশন স্প্যান বাড়াতেও হয়তো ক্লাসিক্যাল মিউজিক হেল্প করতে পারে, যে কি করে একটা মানুষকে ওই 3 সেকেন্ডের রিল ভিউয়ের থেকে একটুখানি কানেক্ট করে, সেটা হয়তো প্রথমেই আমার 1 ঘন্টা হয়ে যাবে না, আমার মনে হয় প্রত্যেকটা স্কুলে একটা পিরিয়ড দেওয়া উচিত ফর দিস ক্লাসিক্যাল মিউজিক, এবং স্টুডেন্টকে কুল ডাউন করানো। দিস ইজ রিয়েলি এ গুড রেমেডি। মানে আমি
জেনে অজেনে, আমি তো অতটা জানি না, তোমাদের মতন অতটা আমার মধ্যে ইনডেপনেস নেই, কিন্তু আমি নিজের মতন অ্যাপ্লাই করে দেখি যখন আমার মন খুব চঞ্চল হয়ে যায়, I just play on one of the classical music, dim out the light, might be with a scotch, can relax my brain, Absolutely. and I can start refocusing. That's Right? true. তো এইটা আমি আমার মধ্যে অ্যাপ্লাই করে দেখেছি, এটা আমাকে হেল্প করে, কিন্তু তার থেকে ডিট্যাচমেন্ট থাকতে হয়, ভাবতে হবে। এটা যদি করা যায়, ইটস এ রিমার্কেবল সলিউশন। ইয়েস, কিন্তু আমার এখানেও একটা কথা বলার আছে যে শুধু তো অডিয়েন্স না, উই নিড মোর পিপল টু কাম ইন টু ক্লাসিক্যাল মিউজিক। রাইট। অ্যান্ড সেক্ষেত্রেই আমার মনে হয় যে এখনও given the society structure, the societal structure prevents a lot of people from coming into an alternative career. অ্যাকচুয়ালি মাইন্ডসেট অ্যান্ড ব্যাড রিসার্চ, ঠিক আছে? Probably. মাইন্ডসেট অ্যান্ড ব্যাড রিসার্চ, মানে আমি তোমাকে বলছি, মানে আমি দায়িত্ব নিয়ে বলছি, ভারতবর্ষে প্রচুর গেমস আছে, প্রচুর গেমস, বাট দি মোস্ট প্রমিনেন্ট ইজ ক্রিকেট। That's true. বাবা মারা যখন ছেলেদের কাছে অপশন, আমি আমার নিজের ছেলের কথা বলছি, আমরা তাকে একটা ক্রিকেট ক্লাবে অ্যাডমিশন করিয়েছি, ও কিছুতেই ক্রিকেট খেলতে ভালোবাসে না। তো আমি ওকে বললাম কেন? বললাম আমার ভালো লাগে না। কি ভালো লাগে? ফুটবল, গো ফর ইট। কিন্তু প্রত্যেকটা প্যারেন্টসের আইডিওলজি, আচ্ছা শিখবি তাহলে ক্রিকেটটা শেখ, বিকজ ওরা জানে এখানে প্রচুর পয়সা। That is true. এতদিন উইমেন ক্রিকেট ডিপ্রাইভ ছিল, কিন্তু আজকে সেটাও কিন্তু লাইমলাইটে আসলো। একদমই তাই। ঠিক আছে? তো সেখান থেকে ওদের প্রায়োরিটি হচ্ছে স্পোর্টস, ক্রিকেটার হও, টেনিস, কাবাডি, এটা কেন? এসব আবার খেলা নাকি? কিচ্ছু ফিউচার নেই। গিভেন দিস, এইখান থেকেই আমার একটা পয়েন্ট জাস্ট বলার যে এখানে প্রমাণিত হয়েছে এই উইমেন্স ক্রিকেট থেকে যে দ্য অ্যাচিভমেন্ট অফ 11 পিপল অন দ্য ফিল্ড হু আর প্রবাবলি নট ইভেন রিলেটেড টু ইউ বাট ইউ নো অফ দেম কতটা এফেক্ট করতে পারে দ্য এন্টায়ার সোসাইটিকে। ঠিক সিমিলারলি, মানে গান গাইছো, আচ্ছা ঠিক আছে, তুমি ক্লাসিক্যালটা শেখো তোমার বেসটা তৈরি করার জন্যে, কিন্তু তোমাকে যদি একটা কনসার্ট উইন করতে হয় টেলিভিশন ইয়েতে, ভোকাল সিঙ্গার হয়ে যাও, এটাতে যদি তুমি করতে পারো। দ্যাট ইজ ট্রু। এই মাইন্ডসেটটা চেঞ্জ করতে হবে। সবাই তো আর ফ্যামিলি ইনহেরিটেন্স পায় না। অ্যান্ড কিন্তু এখানেও বলার আছে যে আমি কিন্তু এখানে অ্যাম্পল প্রুফ দেখিয়ে দিতে পারি যে ফার্স্ট জেনারেশন আর্টিস্টস রাইট কি হয়েছে, মানে দ্যাট ইজ অ্যামেজিং। ভেতরে সেই ম্যাটেরিয়ালটা থাকতে হবে। অ্যাবসলিউটলি। এখানে আমাদের কথাটা হচ্ছে দ্য পেরেন্টস, তারা দে শুড বি eager to put their kids into different environments to understand যে আদৌ তার এই জিনিসটার প্রতি একটা আকর্ষণ আছে। দেখো, আমি নেপোটিজম বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। এটা অনেকে বলে এটা আছে। যতই নেপোটিজম থাক, তাহলে আমরা সুনীল দত্তের ছেলের ডাউনফল হতো না, কোনোদিনই হতো না। প্রথম সিনেমাতে সুপার হিট, রাইট, তারপর থেকে নো ট্রেস। নেপোটিজম যদি থাকতো, নেপোটিজম ক্যানট মেক এ ক্যারিয়ার। আমার মধ্যে থাকতে হবে ম্যাটেরিয়াল, রাইট? না হলে কোনোদিন এটা পসিবল। তোমার যদি আমি ধরি যে ইয়োর ফাদার ইজ দ্য ফার্স্ট জেনারেশন, ইউ আর দ্য সেকেন্ড জেনারেশন, অনেকে হয়তো বলতে পারে ও বাবা ইজ হেল্পিং হিম আউট, but that is not true. Jodi, if you don't have the material, the truth is, I will be very frank with it, truth is you have an advantage of যে বাড়িতে তোমার গান বাজনা আছে, right, and the advantage ends where আমি সেই গান বাজনাটা মানে সাহায্যে I can enter the industry, right, probably a bit easier than the others, কারণ I already have the access to it. অ্যান্ড এনভায়রনমেন্টাল একটা সিচুয়েশন আছে যেটা হেল্প করছে তোমাকে, আপব্রিঙ্গিং এ হেল্প করছে। অ্যাবসলিউটলি। তুমি বড়ই হচ্ছ একটা মিউজিক্যাল ফ্যামিলিতে, যেখানে তুমি মিউজিক ছাড়া কিছু বোঝো না। বাট ওইখানেই কিন্তু এটার ইতি ইন্ডাস্ট্রিতে ঢুকে গিয়ে তারপর কিন্তু কোনো বাবা, কোনো কাকা, কোনো দাদু কিচ্ছু করতে পারে। ইউ হ্যাভ টু পারফর্ম। এবং যেরকম তোমাকেও করতে হচ্ছে ব্ল্যাঙ্ক অডিটোরিয়ামে, ইউ হ্যাভ টু পারফর্ম। অ্যান্ড প্রবাবলি প্রত্যেকটা আর্টিস্টের, প্রত্যেকটা মানুষকে একবার ওই ব্ল্যাঙ্ক অডিটোরিয়ামটা ফেস করা উচিত। অনেক কিছু শেখায় ওটা, রাইট, অনেক কিছু শেখায়, রাইট। তো আমরা একদম শেষের দিকে চলে আসছি। কিছু কনসার্ট যেটা আমরা কথা বলছিলাম যে ইন ফ্রন্ট অফ অনারেবল প্রাইম মিনিস্টার,
ইয়োর পারফরমেন্স, তারপরে প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ড, ইন্টারন্যাশনালি তো প্রচুর তুমি পারফর্ম করেছো, এবং কি ফিডব্যাক, হোয়াট ফিডব্যাক ইউ হ্যাভ গট আফটার দ্য পারফরমেন্স? এক একটা প্রোগ্রামে না এক এক রকম ফিডব্যাক আছে। একটা দুটো এক্সাম্পল আমি ফর অ্যান এক্সাম্পল আমি বলি, দিস ফর ভেরি রিসেন্ট কনসার্ট ইন USA. Some people just came in randomly. মানে ওখানে ইউএসএতে what happens is you buy your tickets previously, আগে থেকে পুরো টিকিটস কিনে, and then you already know যে কতজন আসতে চলেছে before even the concert starts, and you expect that. ওখানে তো মোটামুটি 3,000 লোক কেউ এক্সপেক্ট করবে না, ওখানে 150-200 লোক ইজ দ্য স্ট্যান্ডার্ড। তো this is one concert where I just went. আমি জানতাম টোটাল 40টা টিকিট সেল হয়েছে। তা আই ওয়াজ লাইক ফাইন, 40টা টিকিট সেল হয়েছে, দ্যাটস ওকে, প্রবাবলি একটু কম অন্য জায়গার থেকে। অ্যান্ড দেন পারফরমেন্সের শেষে আমি খুব একটা নোটিস করিনি, পারফরমেন্সের শেষে দেখছি there's almost more than 100 people standing in front of me. কখন লোক ঢুকেছে আমি জানি না। অ্যান্ড এই যে জিনিসগুলো হয় যে আফটার দ্য পারফরমেন্স দে কাম আপ অ্যান্ড দে আর লাইক অনেক দিন পর একটা খুব মানে ভালো শুনলাম, কারণ এরমভাবে অনেকে যে এই যে এই ফিডব্যাকগুলো দেয়, দ্যাট ইজ অ্যামেজিং ফিডব্যাক। এবার দিস ইজ ফ্রম ডিফারেন্ট ল্যান্ড, বাট যদি আমি বলি ইন্ডিয়ার কথা, regarding Prime Minister, President, and all the Chief Ministers, probably কিছু কিছু ভালো এক্সপিরিয়েন্স, কিছু কিছু ভালো নয়। ভালো নাগুলো বলতে চাই না, কারণ অনেক ঝামেলা হতে পারে সেই সূত্রে, কিন্তু অন আ সেপারেট নোট, প্রাইম মিনিস্টারের যে কনসার্টটা করেছিলাম আমার এখনও খুব ভালো মনে আছে। দ্যাট ওয়াজ আ কনসার্ট উইথ সৌরেন্দ্র সমজিৎদা, ঠিক আছে? সো ওদের সঙ্গে অনেক কাজই করেছি, অ্যান্ড দিস ওয়াজ ওয়ান অফ দিস কনসার্টস ইন ফ্রন্ট অফ দ্য প্রাইম মিনিস্টার। এর মেন্টাল প্রিপারেশন কী লাগে মানে এরকম ধরনের কনসার্ট, when you know that is a very interesting thing, honestly. One of your audience is the Prime Minister of this country. You know, the most intimidating part about the performing in front of the Prime Minister is you are literally witnessing যে স্টেজের ঠিক পেছনে there are armed men standing behind you. Okay. And they are ready to engage anytime, Right. provided they find any security threat to the Prime Minister. Right. Okay, that is a very intimidating thing, Right. to be performing on stage with a man behind you with a gun. Right. Okay. Right. But the jokes apart, প্রথমবার যখন প্রাইম মিনিস্টারের সঙ্গে সামনে পারফর্ম করলাম, দ্যাট ওয়াজ উইথ সৌরেন্দ্র সমজিৎদা ইন ভিক্টোরিয়া মেমোরিয়াল। ওকে, দ্যাট ওয়াজ নেতাজির 125 বছর জন্মদিনের যে পারফরমেন্সটা ছিল। রাইট। অ্যান্ড ইট ওয়াজ আ ভেরি নাইস এক্সপিরিয়েন্স টু সি, যে দ্য প্রাইম মিনিস্টার সিটিং জাস্ট a few feet away from me, just a few feet away from me. And what I noticed that he was enjoying the music. And যদিও তারপর আমার সঙ্গে ওনার কথা বলার সুযোগ হয়নি, সৌভাগ্য হয়নি, কিন্তু what I could feel that the Prime Minister was there, the Chief Minister was there, and of course the other ministers were there. They were enjoying the music. And আমার কাছে অ্যাজ এ মিউজিশিয়ান, আই হ্যাভ নো পলিটিক্যাল কালার। আমার কাছে যায় আসে অনলি ইফ দ্য অডিয়েন্স ইজ এনজয়িং মাই মিউজিক। অ্যান্ড সেটা যখন দেখতে পাচ্ছি যে এরকম মানে কয়েকজন, গ্যালাক্সি অফ অ্যাবসলিউট গ্যালাক্সি অফ মানে পলিটিক্যাল স্টার্স ইন ফ্রন্ট অফ মি, ঠিক আছে, ইট মাইট বি ফ্রম এনি কালার্স, বাট তারা যখন আমার মিউজিকটা এনজয় করছে, সেটা যে কতটা একটা বুস্ট দেয় মোরালকে, দ্যাট ইজ আ বিগ থিং। বাট অ্যাট দ্য সেম টাইম ওই যেটা প্রিপারেশন অফ, আমি জানি এরা সামনে থাকবে,
তারপরেও আই হ্যাভ টু গো দেয়ার, আমাকে নার্ভাস না হয়ে আই হ্যাভ টু গিভ মাই বেস্ট, আই হ্যাভ টু পারফর্ম Right. অ্যাবসলিউটলি টু মাই ফুলেস্ট, রাইট, যাতে আই ক্যান গিভ দেম মাই বেস্ট পার্ট। রাইট, দ্যাট ইজ আ হিউজ থিং টু ডু, কারণ সেটার জন্য একটা মেন্টাল প্রিপারেশন প্রচণ্ডভাবে লাগে, যে মেন্টাল প্রিপারেশনটা না আমি যতই প্রিপেয়ার করি ওটা অন স্টেজ গিয়ে কিন্তু কাজ করে না। কারণ আমি ওখানে এক্সপেক্ট করে তো যাইনি যে আমার ওখানে যা সিকিউরিটি চেক হবে, এটা আমি জানতাম না। প্রাইম মিনিস্টার প্রোটোকলস হয় অনেক, চিফ মিনিস্টার প্রোটোকলস হয় অনেক। তো সেই জায়গা থেকে এই যে এত জিনিস, ইট ইজ ওভারওয়েলমিং, ইট ইজ ভেরি ওভারওয়েলমিং। কিন্তু অ্যাট দি এন্ড অফ দ্য ডে হোয়াট ম্যাটার্স ইজ আমি অন স্টেজ গিয়ে আমার সামনে অডিয়েন্স আছে, আমার সামনে প্রাইম মিনিস্টার থাকুক, চিফ মিনিস্টার থাকুক, বা হোয়াট এভার ইট বি, প্রেসিডেন্ট থাকুক, সবাই আমার সামনে অডিয়েন্স। রাইট। অ্যান্ড সেইখানেই যদি আমি মেন্টালিটিটা ফিক্স করতে পারি যে ইট ইজ জাস্ট আনাদার অডিয়েন্স টু মি, তাহলেই নেম ডাজন্ট ম্যাটার। নেম ডাজন্ট ম্যাটার। কারণ একবার ইফ আই এম কনসিয়াস অ্যাবাউট, দ্যাট ক্যান এফেক্ট, দ্যাট এফেক্টস আ লট, রাইট, হ্যাভ টু ডিসোসিয়েট উইথ ইট। রাইট। তো আমরা এবার দুটো লাস্ট প্রশ্নের দিকে যাব। ফার্স্ট হচ্ছে ওই প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ড যেটা ইউ অ্যাচিভড 2015 মনে হয় না, অল ইন্ডিয়া রেডিও। Right, that's ওইটার অনুভূতিটা কি? এছাড়া তো অনেক আরও অ্যাওয়ার্ড ইউ হ্যাভ গট ইট ইন ইউর লাইফ, এটার অনুভূতিটা কি? মানে হাউ থিংস হ্যাপেন্ড? রেডিও কম্পিটিশন প্রত্যেক অ্যাসপায়ারিং মিউজিশিয়ানের জন্যই একটা বিশাল ব্যাপার। মানে দ্য পিপল ওভার দ্য ইয়ার্স যারা অ্যাওয়ার্ডটা পেয়েছে তাদের নাম শুনলে তার পরের জেনারেশনে যারা ইজ গোয়িং ফর দ্য কম্পিটিশন একটু বুক ডিপ ডিপ করে আর কি। রাইট, ঠিক আছে। তো ইট ইজ আ ভেরি ইউনিক কনসেপ্ট ওয়ের দুটো স্টেজে কম্পিটিশন হয়, আগে স্টেট লেভেল, তারপর স্টেট থেকে টপ টু compete at the national level. Right. ঠিক আছে? And then you have two people from all the states and there is Representing the only state. one winner. রাইট। সো এইটাতে ইউ গট I got the first First. prize. And there is one unique part about radio competition, যে ওদের কিন্তু not necessarily ওরা first দেয়, রাইট, মানে there are years যেখানে কেউ ফার্স্ট হয়নি। You have to reach a minimum criteria before you are awarded. রাইট। Okay. So, of course, it was a big thing. The moment for you. The radio competition is a big thing. মানে Right. once you win the radio competition, মোটামুটি মিউজিশিয়ান সার্কিটে সবাই চিনে যায় মোটামুটি, রাইট, যে ইয়েস এই ছেলেটা গান বাজনা করছে, ভালো করছে না করছে সেটা পরের ব্যাপার, গান বাজনা করছে। রাইট, অ্যান্ড দ্যাট ইজ আ বিগ থিং। রাইট, যে অ্যান্ড তারপর এই যে মানে দ্য অ্যাওয়ার্ড, ইট ইজ সো প্রেস্টিজিয়াস ইন ইটসেলফ। মানে প্রবাবলি ইট ইজ দি হাইয়েস্ট অনার আ মিউজিশিয়ান ক্যান গেট আপ টিল দি এজ অফ 24-25। রাইট, মানে অ্যান্ড ইট ওয়াজ আ বিগ থিং ফর মি। মানে আমি আমার এভরিথিং আই ও টু মাই গুরুস। সত্যি বলতে রাইট, এটা হয়তো লোকে ভাবে যে এটা কথার কথা, যে আই ওট এভরিথিং টু মাই গুরুস, বাট কথাটা সত্যি তাই নয়। কথাটা কিন্তু আক্ষরিকলি একদম ট্রু, যে আজকে আমার গুরু যা বলেছে, আমার বাবা যা বলেছে, তারপর আমার গুরু পণ্ডিত সৌমিত্র লাহিড়ী, পণ্ডিত বুদ্ধদেব দাশগুপ্ত এবং কারেন্টলি পণ্ডিত পার্থ চ্যাটার্জি অ্যাট আইসি সঙ্গীত রিসার্চ একাডেমি, এরা যা শিখিয়েছে আমাকে, আই অ্যাম জাস্ট দ্যাট। তারপরে যেটা অ্যাড করছি দ্যাট ইজ অলসো ডিউ টু দেম। ওরা আমাকে বলেছে এইভাবে অ্যাড করা যায়। অ্যান্ড সেক্ষেত্রেই এই জিনিসটা, দিস ইজ দ্য বিগেস্ট প্রবলেম অফ ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক আই উড সে, যে এটার কোনো লেখা সম্ভব নয়, এটা বই হওয়া সম্ভব নয়। নোবডি ক্যান লার্ন ইট ফ্রম আ বুক, ইট হ্যাজ টু বি পাসড অন ফ্রম ওয়ান জেনারেশন টু আনাদার থ্রু ভার্বাল টিচিং। রাইট, অ্যান্ড দ্যাট ইজ প্রবাবলি দ্য বিগেস্ট ব্লক টু মেনি পিপল যারা শিখতে চায়। কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমি এটা আবার মেনশন করব যে এই গুরুরা, আমার 4 গুরু আমাকে যেভাবে গাইড করেছে, আমি খুব ভাগ্যবান যে এত ভালো গুরু পেয়েছি আমি। আমার গুরু ভাগ্য সত্যি খুব ভালো। আমার সব গুরুরা আমাকে যে ভালোবাসা দিয়েছে, যে গান বাজনায় যেভাবে গাইড করেছে। অ্যান্ড আমি রেডিও কম্পিটিশন হোক, আমার আজকে বাইরে পারফরমেন্স হোক, আমার প্রাইম মিনিস্টার, চিফ মিনিস্টার যেই হোক, আমি কিন্তু বাজাচ্ছি সেই গুরু শেখানো জিনিসটাই। ইউ ক্যারিং দ্য লেগেসি ফরওয়ার্ড। অ্যাবসলিউটলি। আমার বাজনাটা তো চেঞ্জ হচ্ছে না, বাজনা চেঞ্জ, আমার সামনে অডিয়েন্সটা চেঞ্জ হয়ে যাচ্ছে। রাইট।
আরেকটা প্রশ্ন, দুটো প্রশ্ন করবো বলেছিলাম, নিশ্চয়ই। লাস্ট প্রশ্ন, সেটা হচ্ছে যে ইউ হ্যাভ অলসো পারফর্মড ইন সাম অফ দি মুভিজ, ইয়েস, বেঙ্গলি মুভিজ, এবং অ্যাজ আ মিউজিশিয়ান হয়তো নয়, বাট অ্যাজ আ সিতারিস্ট, ইয়েস, দ্যাটস কারেক্ট। তো এরকম অপরচুনিটি যখন আসলো, এবং বাংলা সিনেমায় অনেক সিনেমায় তোমার যোগদান আছে, অডিয়েন্স সেটা জানতে পারবে যখন তুমি বলবে, তার মধ্যে একটা সিনেমা হচ্ছে বিনোদিনী। এই সিনেমাটাতে তোমার একটা প্লে আছে মনে হয়, মিউজিক্যাল কম্পোজিশন আছে একটা, অ্যাজ এ অনেক অনেক এরকম বলছি যে আমি প্রথম সিনেমায় বাজাই হচ্ছে ফর বল্লভপুরের রূপকথা। বল্লভপুরের রূপকথা। দ্য মিউজিক ডাইরেক্টর ওয়াজ শুভদীপ গুহ, বাবান্দা আমরা বলি, আমাদের খুবই পরিচিত নাম। পরিচিত বলতে আমরা মানে হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট, অ্যাবসলিউট বেস্ট ফর মানে নাটকে তো এতদিন ধরে সে ছিল, তারপর গান বাজা, মানে হি ইজ ভেরি ডিয়ার টু মি টু। আমার এত ভালো সম্পর্ক বাবান্দার সঙ্গে, তো বাবান্দা যখন আমায় বললো যে বল্লভপুরের রূপকথায় বাজাতে হবে, আই ওয়াজ ভেরি এক্সাইটেড, ইউ নো দ্য ফার্স্ট টাইম ফর আ বিগ স্ক্রিন, ইটস অলওয়েজ আ বিগ থিং, রাইট। হ্যাঁ। তো অনির্বাণদাও ছিল ফর দ্য মিউজিক পার্ট, অ্যান্ড ইউনো মোস্ট ইম্পর্টেন্ট থিং অ্যাবাউট আ মুভি, সেদিন আমি রিয়েলাইজ করি, ইজ নট অ্যাবাউট হোয়াট ইউ সি ইন দ্য স্ক্রিন, ইট ইজ দ্য এফার্ট দ্যাট গোজ বিহাইন্ড ইট। আমাদের রেকর্ডিং শুরু হয়েছিল সন্ধ্যে 7টায়, চলেছিল পরের দিন সকাল 8টা অবধি, জাস্ট সেতার আর শরৎ চলছে রেকর্ডিং। ওই একটা রাত্রির আমরা সবাই জেগে সবাই একসাথে কাজ করছি, দ্যাট ইজ এ ডিফারেন্ট কাইন্ড অফ ফান। বাট ইয়েস, যেটা কথা হচ্ছে, যেটা সবার হয়তো করা হয়ে ওঠে না, মিউজিশিয়ান মানে সেতার প্লেয়ার হয়তো অনেকে বাজিয়েছে মুভিতে, আমিও বাজিয়েছি অফকোর্স। দ্য মোস্ট ইন্টারেস্টিং থিং দ্যাট আই ডিড ওয়াজ ইন বোমকেশ ও পিঞ্জরাপোল, এটি হইচই সিরিজ, অনির্বাণদারই সিরিজ, অ্যান্ড অ্যাগেন শুভদীপদারই মিউজিক। বাট এইখানে যে মিউজিকগুলো তৈরি হয়েছিল, দ্যাট ইজ ভেরি ইউনিক, মানে কারণ আই ওয়াজ নট পারফর্মিং ইন দ্য ব্যাকগ্রাউন্ড স্কোর, ইট ওয়াজ নট আ ব্যাকগ্রাউন্ড স্কোর, I was performing as a playback sitarist. Okay, there is very interesting thing that the character of Dr. Bhujongodhar, who is the villain, okay, he is a sitar player, right? আমরা গল্পটা নিশ্চয়ই অনেকেই জানেন যে গল্পটা অরিজিনালি হচ্ছে বোমকেশ চিড়িয়াখানা, সেটারই একটা অ্যাডাপ্টেশন ছিল গল্পটা। তো সেখান থেকে এই যে ভুজঙ্গধর এবং তার ওয়াইফ, তাদের যতগুলো সেতারের সিকোয়েন্স আছে, সেটা কিন্তু প্লেব্যাক বাজিয়েছি আমি, মানে আমি যেটা বাজাচ্ছি অন দ্য ক্যারেক্টার কিন্তু সেটাই বাজাচ্ছে। তো মানে ইট ওয়াজ এ ইউনিক থিং, যে নর্মালি হয় কি সেতার ইউজ করে লোকে ব্যাকগ্রাউন্ড মিউজিকে বা গানের মধ্যে ইউজ করে। সো এখানে মানে অল থ্যাঙ্কস টু শুভদীপ দা অ্যান্ড অনির্বাণ দা, যে আই গট দ্য অপরচুনিটি বলবো যে টু পারফর্ম অ্যাজ আ প্লেব্যাক সেতারিস্ট, যেটা কিন্তু অনেক সেতার প্লেয়ারই করতে পারেন না হয়তো, এটা তাদের হয়তো ইট ইজ মাই লাক যে আমি পেরেছি সেটা। অ্যান্ড অফকোর্স বিনোদিনীর কথা যখন উঠলো, বিনোদিনী ইজ অলসো ইটস ভেরি ক্লোজ টু মি। সৌরেন্দ্র সমজিৎ দা আমাকে মিউজিকে রেখেছে, সেটা আমার খুব ভালো লাগলো, যে আই রিয়েলি অ্যাপ্রিসিয়েটেড দেম, আমাকে যে ওরা নিয়েছে ইন দ্য মিউজিক্যাল টিম। অ্যান্ড দ্য বেস্ট পার্ট অ্যাবাউট বিনোদিনী আমার যেটা লেগেছে, যে মানে অলওয়েজ ইউনো ইট ইজ অলওয়েজ গুড টু হ্যাভ মোর অফ সেতার, অ্যান্ড বিনোদিনীতে there are lots of portions where the theme music of বিনোদিনী, যে খুব মেন ক্যারেক্টার রাঙাবাবু ইজ ওয়ান অফ দ্য মেন ক্যারেক্টার্স অফ বিনোদিনী। তো বিনোদিনীর এই যে রাঙাবাবু ক্যারেক্টারের পুরো থিমটাই তৈরি হয়েছিল সেতারে, পুরো সেতারের ওপর। অ্যান্ড অনাদার ইন্টারেস্টিং পয়েন্ট এখানে, সেদিন রাত্রিরে সৌম্যজিৎ দা অ্যান্ড সৌরেন্দ্র দা দুজনে দে ওয়ার উইথ মি টিল 5 AM in the morning when this was being formulated and recorded. অ্যান্ড লোকে দেখছে টিভিতে বা
হলে গিয়ে একটা সিনেমা দেখছে তারা বা ফোনে দেখছে আজকের দিনে, কিন্তু তারা ওই জিনিসগুলো কোনোদিন ফিল করবে না যেটা আমি ফিল করেছি ওই রেকর্ডিং স্টুডিওতে সেই দিন যখন একটা মিউজিক ইজ বিং ক্রিয়েটেড, দ্য বার্থ অফ মিউজিক। That is an amazing thing to know and amazing feeling to have. Right. So এই জন্যে আমি মানে আই অলওয়েজ সাজেস্ট পিপল যারা মিউজিকের জন্যে যারা শিখছে মিউজিক বা কিছু, যে go to different environments, Try out different things. Yes, and mix with a variety of people. You never know what you are going to receive. And you'll always receive something good because music কোনোদিন খারাপ হয় না। Love and passion should always Absolutely. follow together. Absolutely. অসাধারণ সময় দেওয়ার জন্য এই উইন্টার সিজনে পাওয়াটা খুব দুষ্কর, কিন্তু ইউ হ্যাভ গিভেন আস টাইম, ইটস আ প্রিভিলেজ ফর আস। লাস্ট প্রশ্ন তো শেষ নেই, আমাদের অডিয়েন্স হয়তো একটা প্রত্যন্তর গ্রামে, এটা আমি বারবারই আমার পডকাস্টে করছি এই প্রশ্নটা, আমার যত গেস্ট আসছে, হয়তো একটা প্রত্যন্তর গ্রামে একটা ছেলে আজকে আমাদের এই পডকাস্ট দেখছে, তোমার স্টোরি তোমার জার্নি থেকে ইন্সপায়ার্ড হচ্ছে, সে হয়তো ভাবছে যে আমিও হব, কিন্তু তার ফ্যামিলি লেগেসি নেই, কিচ্ছু নেই, কি বলবে? হোয়াট মেসেজ উইল গো ফ্রম ইয়োর এন্ড? আমার বলার মতো সত্যি ভাষা নেই, কিন্তু হ্যাঁ, প্র্যাকটিস ইজ এভরিথিং। আজকে ইফ আই এম ট্রু টু মাই ওয়ার্ক, আজ না হোক কাল না হোক অন্তত 2 বছর পর দের উইল বি সাম রেকগনিশন ফর মাই ওয়ার্ক, অ্যান্ড দ্যাট ইজ হোয়াট ম্যাটার্স। প্র্যাকটিস প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস, আর তার সঙ্গে পারসিস্টেন্স। অ্যাবসলিউটলি। মানে হাল ছাড়লে হবে না, হাল ছাড়লে হবে না যে হচ্ছে না, হবে না, আমার কেউ নেই, কারুর কেউ থাকে না। ইউ হ্যাভ টু মেক ইউর ওন এম্পায়ার। ভেরি ট্রু। রাইট? তো তোমরা যারা মাই ক্যারিয়ার মাই চয়েস দেখছো এবং আজকে ওনার জার্নিটা দেখলে, উপলব্ধি করলে, তোমার যদি মনে হয় যে হ্যাঁ আমিও হতে পারি, তাহলে ডোন্ট হেজিটেট, স্টার্ট ইউর জার্নি টুডে। কারণ শুরু করার কোনো সময় হয় না, কোনো এজ হয় না, কোনো বাঁধন হয় না। ইউ শুড স্টার্ট। কোনো কি তোমার ট্রেনিং ইনস্টিটিউট আছে, মানে ইউ ট্রেন পিপল? আই ডু। ইনস্টিটিউট আমি কোনো পার্সোনালি রাখিনি, বাট ইন্ডিভিজুয়ালি শেখাই। তাহলে তারা যোগাযোগ করবে কি করে মানুষের? আমি মনে করি যে ইনস্টিটিউটে ওই সবার মধ্যে গান বাজনা শেখা হয় না। রাইট, না কোনো ওয়েবসাইট কিংবা কোনো কানেকশন? অফকোর্স। সো ইউ ক্যান কানেক্ট মি অন ইনস্টাগ্রাম at sitar.kollan, রাইট, or you can connect me on website at sitarkollan.com. সেখানে সব ডিটেলসই দেওয়া আছে। রাইট। সো পিপল আর, অনেকে কনসার্টের জন্য কানেক্ট করতে পারে, অনেকে চায় যে আমি সেটা শিখবো, তার জন্য কানেক্ট করতে পারে। তাহলে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, সেখানে মেসেজ করলে কিন্তু পৌঁছে যাওয়া যাবে ওনার কাছে, এবং হয়তো 24 ঘন্টা কি 48 ঘন্টার মধ্যে রেসপন্সও চলে আসবে। ডেফিনেটলি। থ্যাংক ইউ ফর ইউর টাইম, থ্যাংক ইউ সো মাচ, ওয়ান্ডারফুল ইন্টারাকশন। আর তোমরা মাই ক্যারিয়ার মাই চয়েস দেখতে থাকো, শেয়ার করতে থাকো। থ্যাংক ইউ ভেরি মাচ।